শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। থেকে পাচার হওয়া শত শত বিলিয়ন ডলার সম্পদের পরিচয় শনাক্ত, জব্দ ও উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে এই সহায়তা চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার একনায়কত্বের সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সহযোগী ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছেন, যার একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে। তিনি আরও বলেন, তারা জনগণের অর্থ চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে। এ সময় কানাডিয়ান হাই কমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের চুরি হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টার প্রশংসা করেন। এই সম্পদ উদ্ধার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে বলেন, কানাডার একটি ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে অর্থ জব্দ ও পুনরুদ্ধার করা সম্ভব। বেসরকারি আইএফআইসি ব্যাংকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অর্থ নেয়ার অভিযোগও তদন্ত করছে দুদক। সেসব অর্থ সিআরআই কোথায় কিভাবে খরচ করেছে তাও অনুসন্ধান করা হচ্ছে। যদিও মঙ্গলবার চালানো অভিযানে সিআরআই এর কার্যালয়ের খোঁজ পায়নি দুদক। সিআরআইয়ের অফিসের খোঁজে সকালে ধানমন্ডিতে অভিযান চালায় দুদক। সংস্থাটির আনুষ্ঠানিক কাগজে দেয়া ঠিকানা অনুযায়ী ধানমন্ডি ৬-এর এতে যায় দুদক। সেখানে গেলেও অফিসের খোঁজ পায়নি তারা। সিআরআই কর্তৃক তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করা। আমরা ওনাদের অফিসে আসি, অফিসে গিয়ে এখানে কোনো অফিসের সন্ধান পাইনি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা চলমান আছে। আর এখানে অফিসে পাওয়া যায় না, অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারবো কমিশন। দুদক জানায়, সিআরআইয়ের চেয়ারম্যান ছিলেন সজীব ওয়াজেদ জয়। কাগজে কলমে সংস্থাটি অলাভজনক হিসেবে নিবন্ধিত বলে খোঁজ পেয়েছে দুদক। তাই সংস্থাটি কোনো প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আমরা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এটা জেনেছি। এখন ব্যাংকের সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডপত্রগুলো সংগ্রহ করতে হবে, তারপর সেটা যাচাই সাপেক্ষে আমরা বলতে পারবো। ব্যাংক স্টেটমেন্ট কি আপনাদের কাছে আছে? ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়ায় চলমান আছে। রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন হয়েছে কিনা সেটাই যাচাই করার জন্য এসেছে। সিআরআই কোনো প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অর্থ প্রোপাগান্ডা খাতে বা অন্য কোথাও ব্যয় করেছে কিনা তাও খোঁজ দিচ্ছে দুদক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সেফ ডিপোজিট বা লকারে অর্থ সম্পদ সংরক্ষণ ও উত্তোলন বন্ধ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, দুদকের সন্দেহের তালিকায় আছে এসব লকার। কমিশনের ধারণা, এখানে অবৈধ সম্পদ ও অর্থ থাকতে পারে। গেল ২৬ জানুয়ারি স্বর্ণ এফডিআর ছাড়াও সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার থেকে উদ্ধার হয় ৩.৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা। এতে বিস্ময় প্রকাশ করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। বলা হয়, ব্যাংকের লকার যেন অবৈধ পণ্য সংরক্ষণের স্থান না হয় তা নিশ্চিত করতে হবে। এজন্য বিধিমালা সংশোধনের দাবি ওঠে। জানান, লকারে কি কি রাখা যাবে তাও ব্যাংকের ঠিক করে দেওয়া উচিত। বর্তমানে একজন ব্যক্তি বৈধভাবে সর্বোচ্চ $১০,০০০ সংরক্ষণ করতে পারেন। জমির দলিল, স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণে ব্যাংকের লকার ভাড়া নিয়ে থাকেন গ্রাহকরা। এর আড়ালে লকারে অবৈধ জিনিস রাখার অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণ তাদের যে ভ্যালুয়েবলস একটা নির্দিষ্ট সময় যেন অর্থাৎ জমাদানের তারিখ থেকে ২০ বছর পর্যন্ত সেখানে রাখার একটা সুযোগ আছে। তো দুদকের যে চিঠিটা পাওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে যেগুলো রাখা আছে সেগুলো সাময়িকভাবে উত্তোলন না করার জন্য বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থা নিয়েছে এবং দুদককে জানিয়েছে যে এখন কোনো প্রকার তাদেরকে এই যেগুলো জমা আছে তাদের উত্তোলন করতে দেওয়া হচ্ছে না। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও ৩ মাস অপেক্ষা করতে হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, চালসহ বিভিন্ন পণ্যের মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণেই মূল্যস্ফীতি বেড়েছে। আর এই মূল্যস্ফীতি কমানোই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
বিগত কয়েক বছর ধরেই দেশের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খরচ বেড়েছে সাধারণ মানুষের। গেল ডিসেম্বরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে মূল্যস্ফীতি 14% কাছাকাছি। টানা 9 মাস ধরে 2 অঙ্কের ঘরে রয়েছে মূল্যস্ফীতি। এর মাঝেই রয়েছে রাজনৈতিক অস্থিরতা, যা গত 14 বছরে সর্বোচ্চ। তবে বেসরকারি সংস্থাগুলোর হিসেবে এর পরিমাণ আরও বেশি। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, এপ্রিলের মধ্যে নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি, যার ফলাফল মিলবে জুন নাগাদ। 6 থেকে 7% মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরার প্রত্যাশাও উপদেষ্টার। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাই। আর 2-3 মাস অপেক্ষা করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্টটা আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয়। রাজস্ব আয় বাড়াতে সরকার ভ্যাট আদায়ে নানা উদ্যোগ নিলেও কার্যকর স্থায়ী কোনো ব্যবস্থা শুরু করতে পারেনি। এমন অবস্থায় অর্থ উপদেষ্টা বললেন, প্রাক বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে। জানান, অর্থের প্রবাহ কম থাকলেও অতি প্রয়োজনীয় দ্রব্য আমদানিও অব্যাহত থাকবে। মেইন উদ্দেশ্য ছিল আমার ভ্যাটের যে কতগুলো এক্সামশন থেকে বেরিয়ে আসা, কারণ বহু লোক বহু রকম এক্সামশন হচ্ছে দিনের পর দিন। আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করব না। এর মধ্যে হয়তো 2-1টা পণ্য কিছুটা এফেক্ট হয়েছে, লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমরা চেষ্টা করবো লাগু করে যথাসম্ভব। তারপরে ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, আমরা দেখবো যে অন্য ট্যাক্স বার্ডেন যেন কম হয়। এর আগে ক্রয় সংক্রান্ত সভায় বেশ কিছু অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। বিদেশ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানি, 10,000 টন মসুর ডাল এবং সার আমদানির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধে কাজ করছে সরকার বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি রমজানে ব্যবসায়ীদের অতি মুনাফা না করার আহ্বান জানান। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, রোজায় শীতের সবজি শেষ হয়ে গরমের সবজি আসবে, এই সময়ের কথা মাথায় রেখে সরকার কোল্ড স্টোরেজ ব্যবস্থা চালুর কথা ভাবছে। এ সময় তিনি জানান, বোরো ফসলের ফলন ভালো হলে আর চাল আমদানি করতে হবে না, তবে সবজি থেকে শুরু করে সবকিছুরই দাম কমেছে। রোজার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায়, কিন্তু এটা যেন না করে এইদিকে আপনাকে একটুখানি সজাগ হতে হবে। আর এইভাবে আপনারা দেখছেন যে এই আমাদের যে কি বলে ছোলা ঠোলা, এবার কিন্তু অনেক বেশি আমদানি করা হচ্ছে। আমাদের মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা হবে এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। এর আগে গত 31 অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। অন্য 2 জন হলেন 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য 21 টিভি সরাসরি সম্প্রচার করলে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলা করা হয়। তদন্ত শেষে গত বছর 6 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক। সেখানে তারেক রহমান ও আব্দুস সালামের সঙ্গে মাহাথির ফারুকী খান ও কনক সারওয়ারকেও আসামি করা হয়। 21 টিভির অপরাধ ছিল কেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হলো। এই অপরাধের কারণে ক্রিমিনাল মামলাও না, ছোটখাটো রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করলেন। আগে একটা রুল ইস্যু ছিল, সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন, কারণ মামলায় কোনো ধরনের লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস ছিল না। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়া দায়ের হয়নি। স্বাস্থ্য খাত সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদের রূপরেখা দিয়েছে বিএনপি। ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে সব নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসারও ঘোষণা দেওয়া হয়। বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটির প্রধান ড খন্দকার মোশাররফ হোসেন সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে
জনবান্ধব প্রস্তাবনা চূড়ান্ত করার পরামর্শ দেন। এদিকে বিএনপি নেতা রিজভী আহমেদ সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করতে সরকারের প্রতি আহ্বান জানান। হাসপাতালে শয্যা সংকট, রোগী স্বজনদের হয়রানি, ভেজাল ওষুধ, কেনাকাটায় দুর্নীতি এবং দলীয়করণ, গত 2 দশক ধরে দেশের স্বাস্থ্য খাত নিয়ে গণমাধ্যমে ছিল এমন নিয়মিত সংবাদ। স্বৈরাচারী শাসনামলের অবসানের পর অন্যান্য খাতের মতো স্বাস্থ্য খাত সংস্কারের দাবি ওঠে। সরকারের সাথে বিএনপিও আলাদা কমিটি করে, যার নেতৃত্ব দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাস্থ্য খাত নিয়ে পর্যালোচনা শেষে আগামীর পরিকল্পনার জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী রূপরেখা প্রস্তুত করে বিএনপি। এখানে আমরা গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি। রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন। এছাড়া মধ্যম ও দীর্ঘমেয়াদে দেশের স্বাস্থ্য খাত নিয়ে নিজেদের 31 দফার আলোকে রূপরেখা জানান তারা। উন্নত বিশ্বের মতো সবার জন্য বিনামূল্যে চিকিৎসা, ঔষধ রপ্তানি, $5 বিলিয়ন উন্নতিকরণ সহ 11টি প্রস্তাবনা দেয়া হয়। পাশাপাশি সরকারকে রাজনৈতিক দলের সাথে আলাপ ছাড়া সংস্কার প্রস্তাব চূড়ান্ত না করার পরামর্শ দেন তিনি। সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে। সদ্য ঘোষিত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। এ সময় গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী বলে উল্লেখ করেন তিনি। এটা মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল দুপুর 12:30টায় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন, এমনটা জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। প্রায় 100-র বেশি সুপারিশ থাকছে রিপোর্টে, জানান তিনি। এই প্রতিবেদন দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু মাঠে কাজে সময় লাগায় দেওয়া সম্ভব হয়নি, জানান আব্দুল মুঈদ চৌধুরী। মঙ্গলবার চূড়ান্ত করে স্বাক্ষর করার পর বুধবার জমা দেওয়া হবে। এরপর প্রধান উপদেষ্টার দফতর থেকে সবাইকে জানানো হবে উল্লেখ করেন। জানান অনলাইনেও দেয়া হবে। একই সাথে আইন সংস্কার কমিশনের প্রতিবেদনেও আগামীকাল জমা দেয়া হবে বলে জানান আব্দুল মুঈদ চৌধুরী। আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু আমরা আমাদের কাজের কারণে করতে পারি নাই, কারণ আমরা মাঠে গিয়েছি, লোকের সঙ্গে কথা বলেছি। আপনারা এটা জানেন, এগুলো তো আমরা এর আগেও বলেছি। বিভিন্ন জায়গায়, জেলাতে, উপজেলাতে আমরা গিয়ে কথা বলেছি। অনেক লোকের অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি। সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেয়া হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ। গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। আরও 18 জনকে আসামি করা হয় এই মামলায়। 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয় চিন্ময় দাসকে। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। চিন্ময় দাস কথিত ইসকন নেতা, তার জামিন শুনানির জন্য তারিখ ধার্য ছিল আইটেম নম্বর 72। সেখানে শুনানি, উভয় পক্ষের শুনানি শেষে অনারেবল হাইকোর্ট ডিভিশন 2 সপ্তাহের জন্য রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন। জাতীয় নির্বাচনের আগে পাইলট প্রজেক্ট হিসেবে স্থানীয় সরকার নির্বাচন চায় নাগরিক কমিটি। কমিশনের সক্ষমতা যাচাই করতে এই নির্বাচন চায় নাগরিক কমিটি।
দুপুরে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে 15 দফা সুপারিশ হস্তান্তর শেষে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। এ সময় কমিশনের পক্ষে কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ লিখিত প্রস্তাব গ্রহণ করেন। নাগরিক কমিটির প্রস্তাব ইতিবাচক উল্লেখ করে সংস্কার কমিশন প্রধান বলেন, কিভাবে মেয়র চেয়ারম্যানদের জনগণের আরও কাছে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কাজ করছে কমিশন। পরে 15 দফা প্রস্তাবনার বিষয়ে তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্য আলাউদ্দিন মোহাম্মদ। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা পাইলট প্রজেক্টে কয়েকটা এক্সপেরিমেন্টালি কিছু স্থানীয় সরকার, যেটা পার্বত্য চট্টগ্রামের কথা এসেছে এবং অন্যান্য জায়গায় জরিপ আছে, মানুষজন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলো বিরোধিতা করবে এজন্য আপনি স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে দেবেন না, এটা কিন্তু হতে পারে না। অন্তত কিছু জায়গায় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেখাতে আমরাও দেখতে চাই যে এই নির্বাচন কমিশন সত্যিকার অর্থে কতটুকু নিরপেক্ষ, কতটুকু স্বায়ত্তশাসিত এবং কতটুকু তারা আসলে সক্ষম। এই সক্ষমতাটা যাচাই হওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। স্বাস্থ্যসেবায় কর্মরতদের সঠিক বেতন নিশ্চিত করা সহ স্বাস্থ্য খাতে পরিবর্তন আনতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কাছে 7টি সুপারিশ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক AK আজাদ খানের কাছে জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল এই সুপারিশ তুলে ধরে। পরে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও স্বাস্থ্য পলিসি এবং অ্যাডভোকেসি সেলের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ডাক্তার তাসনিম জারাক জানান, জাতীয় ইলেকট্রনিক হেলথ রেকর্ড তৈরি করতে প্রস্তাব দিয়েছেন তারা, যাতে দেশের সব জায়গা থেকে চিকিৎসা সহজ হয়। আমরা প্রপোজ করছি একটা ন্যাশনাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড, প্রত্যেকটা রোগীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য হেলথ রেকর্ড থাকবে। পুরো চিকিৎসার রেকর্ডটা এক জায়গায় থাকবে এবং সব ধরনের প্রোভাইডারের কাছে সেটার অ্যাক্সেস থাকবে। কারো চিকিৎসা ক্ষেত্রে তার পকেটে কত টাকা আছে সেটা কোনো বাধা হবে না। তার রোগ অনুযায়ী, তার ক্যান্সার হলো না কি কন্ডিশন হলো, সেই অনুযায়ী সে চিকিৎসা পাবে। গত 6 মাসেও গণহত্যাকারীদের বিচারের বিষয়ে সরকার কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। উল্টো গ্রেফতার আওয়ামী দোসরদের অনেকে জামিন পাচ্ছে বলেও জানান তিনি। দুপুরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ ও নিষিদ্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, সরকারের দুর্বলতার কারণে আওয়ামী দুর্বৃত্তরা কর্মসূচি ঘোষণা করেছে। হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত না হলে বাংলাদেশ আবারও সংকটে পড়বে। সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিচার করতেই হবে বলেও দাবি জানান তিনি। ছাত্র নাগরিকদের উপরে হামলা এবং হত্যাযজ্ঞে যারা জড়িত, 6 মাসে যেখানে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এখনো রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু সরকার এই গণহত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত খুব বেশি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যারা গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তারাও বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে পাচারকারীদের নিকট আটক বাংলাদেশিদের উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে তাদের স্বজনরা। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আয়োজিত মানববন্ধন করেন তারা। এ সময় তারা বলেন, দীর্ঘ 6 মাস পেরিয়ে গেলেও স্বজনরা উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার আসলেও দৃশ্যমান কোনো সহযোগিতা পাচ্ছেন না তারা। অথচ যেখানে আটক থাকা বিভিন্ন দেশের নাগরিক উদ্ধার করে নিয়ে গেছে বেশ কয়েকটি দেশ। স্বজনরা জানান, কাজের প্রলোভন দেখিয়ে থাইল্যান্ড নিয়ে যায় পাচার চক্র, তারপর তাদেরকে চায়নার একটি অপরাধী চক্রের কাছে বিক্রি করে দেয়। চক্রটি তাদের টার্গেট দিয়ে কাজ করায়, আর এই টার্গেট পূরণ না হলেই চালায় নির্যাতন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেই 16 আগস্ট থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত প্রতিদিন আসতেছি যাচ্ছি। সুইসাইড করবা গেছিল আমার ছেলে, তাকে আরো 19 জন বাঙালি আছে, তারা হলে ঠেকাইছিল, সে এখন মৃত্যুর ইয়েতে পাল্টা লড়তেছে। আমি বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা, এই অসুস্থ অবস্থায় আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো 1000বার এসেছি। ওনারা আমার চেহারাটা মনে হয় মুখস্থ হয়ে গেছে আস্তে আস্তে। আমার একটা ছেলে, আমার ছেলেরা ফিরাই, আমার সন্তান ছাড়া আমার কেউ নাই এই দুনিয়ার মাঝে, আমার একটা ছেলে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বুধবার শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীকাল বেলা 12টায় আখেরি মোনাজাত, যা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। ইজতেমা ময়দানে যাবে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ইজতেমায় আসা মুসল্লিদের ইবাদত বন্দেগীর বিষয়ে জানতে চাই, আর আগামীকালের মোনাজাত ঘিরে কি ধরনের নির্দেশনা রয়েছে?
আসলে লোপা প্রথম পর্বের মধ্যে দ্বিতীয় পর্বের মধ্যে একইভাবে নিরাপত্তা বলয় রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এখন থেকে আমরা কিছুক্ষণ দেখছি যে আসলে মুসলিমরা কিন্তু আগামীকাল যেহেতু আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে মুসলিমরা কিন্তু আসলে দলে দলে আসার চেষ্টা করছে। তারা কিন্তু অধিকাংশ লোকগুলো আসলে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য মূলত এখনো আসছে। তারা কেউ কিছুক্ষণ আগে আমরা জিজ্ঞেস করছিলাম যে তারা প্রায় 200-র অধিক একসাথে সাথী হয়ে তারা মূলত নরসিংদী থেকে এসেছে। তারা আসছে মূলত আগামীকাল আখিরি মোনাজাত হবে, সেক্ষেত্রে তারা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য পায়ে হেঁটে নরসিংদী থেকে তারা রওনা দিচ্ছে। কিছুক্ষণ আগে তারা মূলত এই ইজতেমায় এসে তারা অংশ নেবে, এটি আসলে কিন্তু জানিয়েছে। তবে প্রথম পর্বে যে একটি ঢল নেমেছিল সেই তুলনায় কিন্তু আসলে দ্বিতীয় পর্বে কিন্তু তেমন কোনো আসলে ঢল আমরা দেখতে পাচ্ছি না। তবে আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য যেহেতু আগামীকাল অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে মুসলিমদের চাপ বাড়ছে, এটি আমরা আসলে দেখছি। কিছুক্ষণ আগে আসলে মাগরিব নামাজ অনুষ্ঠিত হয়েছিল, সেটি শেষ। এখন আবার আহ্বান চলমান চলবে, সেটি রাত 10টা পর্যন্ত। এরপর আগামীকাল সকাল ঠিক 5টার পর থেকে সেই আহ্বান চলবে দুপুর 12টা পর্যন্ত। 12টার পর মূলত আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেই আখিরি মোনাজাত অনুষ্ঠিত শেষ হয়ে আসলে জুবায়ের অনুসারী যারা রয়েছে তাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত শেষ হয়ে অর্থাৎ 2025 সালে 58তম যে ইজতেমা সেটা আসলে সমাপ্ত করবে। 44 ঘন্টা ধরে নানা শঙ্কা, উদ্বেগ আর নাটকীয়তার জন্ম দেয়া স্কুল ছাত্রী আরিবা ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয় সে। মমিন নামে এক কিশোরের সাথে চলে যায় সুবা। তারা দুজনেই টিকটকার, কাজের মাধ্যমেই পরিচয়। পরিবার পরিজনের উদ্বেগ উৎকণ্ঠা, নিখোঁজ কিশোরীর সন্ধানে র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নির্ঘুম রাত। অবশেষে 44 ঘন্টা পর নওগাঁয় প্রেমিকের বাসা থেকে উদ্ধার করা হয় কিশোরী আরিবা ইসলাম সুবাকে। টিকটকের মাধ্যমে 20 বছর বয়সী মোমেন হোসেনের সাথে পরিচয়, তারপরেই পালিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত। মোমেনের সাথে আসছি আমি পরশু, এমনি বাসায় ভালো লাগে না। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় বরিশাল থেকে পরিবার সহ শনিবার ঢাকায় আসেন আরিবা ইসলাম সুবা। রোববার রাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যায় ষষ্ঠ শ্রেণী পড়ুয়া সুবার হারিয়ে যাওয়ার খবরে। এর মধ্যেই ছড়িয়ে পড়ে নানা গুজব, মৃতদেহ উদ্ধারের খবরেও বাড়ে উদ্বেগ উৎকণ্ঠা। পাগল প্রায় মা বাবা সহ পরিবারের সবাই। ক্যামেরা দেখছি 5:26 পর্যন্ত আমি দেখছি, এরপরে তবে পুলিশের হাতে সিসি ক্যামেরার ফুটেজ আসার পর খোলাসা হতে শুরু করে মূল ঘটনা। দেখা যায় জাপান গার্ডেন সিটির টোকিও স্কোয়ার থেকে এক ছেলের সাথে হাসি মুখেই বেরিয়ে যায় সুবা। ছেলে মমিন হোসেনকে চিহ্নিত করার পর প্রথমে খুলনা, পরে নওগাঁয় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সুবাকে। তাদের চ্যাটিং আছে বিভিন্ন সময়। এইটা পরে আমরা দেখলাম যে মেয়ে আগে থেকে পরিকল্পনা করতেছিল যে সে পালিয়ে যাবে তার কথিত বয়ফ্রেন্ডের সাথে। পরবর্তীতে আপনারা তো দেখেছেন যে সিসিটিভির ফুটেজ আমরা কালেক্ট করেছি এবং তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমাদের বিভিন্ন টিম কাজ করেছে। সর্বশেষ আমরা নওগাঁ থেকে মেয়ের সন্ধান পেয়েছি এবং মেয়ে হেফাজতে আছে। পুলিশ জানায় পরিবারের কাছে তুলে দেয়া হবে সুবাকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জ 3 আসনের সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতা ও সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের প্রচারের সময় তার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে এ মামলা করা হয়। একই সঙ্গে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগও রয়েছে। ওই সময় দলীয় নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করে। ওই হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গেল সরকারের আমলে সামাজিক নিরাপত্তায় ভালো বরাদ্দ দেয়া হলেও ব্যবস্থাপনা ত্রুটির কারণে দারিদ্র্য বিমোচনে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি।
বিশ্বব্যাংক আয়োজিত সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটি এবং অর্থনৈতিক কৌশল টাস্কফোর্স যেসব পর্যবেক্ষণ দিয়েছে, অন্যান্য সূত্রেও একই ধরনের তথ্য মিলেছে। তাই বাজেটে নতুন নীতি দেয়া গেলে সবাই উপকৃত হবেন। উপদেষ্টার দাবি, সামাজিক নিরাপত্তা খাতে অনেক অনিয়ম হয়েছে, অব্যবস্থাপনা চরমে। তিনি এসব কর্মসূচি বাস্তবায়নে নতুনত্ব আনার তাগিদ দেন। বলেন, সহায়তা নির্ভর না রেখে পিছিয়ে পড়া মানুষের দক্ষতা উন্নয়নে কাজ করা প্রয়োজন। ভালনারেবল গ্রুপদেরকে এমনভাবে অর্গানাইজ করা যাতে করে তাদেরকে আমরা একটা টাকা দিলে পরে তাদের সেটা খুব ভালোভাবে তারা কাজে লাগাতে পারবে। 800 টাকাটা কিন্তু বিষয় নয়। এটা অত্যন্ত একটা দুঃখের সাথে আমি বলতে চাই যে দিস ইজ সিম্পলি একটা প্রহসন। এটা একটা প্রহসন। 800 টাকা দিয়ে আমি ক্ষমতায়ন করব, একটা মানুষকে নিজের পায়ে দাঁড় করাবো। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ করছে, অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবে শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন বিষয়ক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। জনগণের জীবনের বিনিময়ে অর্জিত বিজয় যেন কেউ ছিনতাই না করে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। দেশের শীর্ষ থেকে নিচ পর্যন্ত গণতন্ত্র বাস্তবায়ন করা না গেলে গুণগত মানের পরিবর্তন সম্ভব নয়। আমাদের শাসন ব্যবস্থার মধ্যে একেবারে টপ থেকে মানে সচিবালয় থেকে নিচে পর্যন্ত যদি প্রশাসনের গণতন্ত্রায়ন করা না যায় তাহলে গুণগত পরিবর্তন রূপান্তর কিছু হবে না। বেসরকারি পাঠাগার ঘিরে গত 15 বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে। বাস্তবে লাইব্রেরি না থাকলেও প্রতি বছর লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে, জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে জাতীয় জাদুঘরে গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রেস কনফারেন্সে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, তদন্ত শেষ হলে বেসরকারি লাইব্রেরির নামে লুটপাট করা অর্থের তথ্য প্রকাশ করা হবে। তিনি আরও জানান, দেশে এখন সচল পাঠাগার আছে প্রায় 600। আগামী অর্থ বছরের আগে সঠিক পাঠাগারের তালিকা প্রকাশ করা হবে। ইবুক ও ই লাইব্রেরির জন্য কাজ চলছে উল্লেখ করে ফারুকী বলেন, ই লাইব্রেরি হলে জ্ঞান ভাগাভাগি করাটা সহজ হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের যে সীমিত স্টাফ, এটা দিয়ে জুনের আগে আমরা পুরো বাংলাদেশ শেষ করতে পারছি না। সো এখন এই মুহূর্তে আমি আপনাকে নির্দিষ্ট করতে বলতে পারছি না, কিন্তু এই যে চলমান সার্ভে, এর মধ্যে আমরা আবিষ্কার করতে পেরেছি অনেকগুলো ভুয়া লাইব্রেরি যেটা অনেক টাকা পেয়েছে। ফলে এখনই আমি যদি আজকে এই মুহূর্তে আপনাকে বলি যে 20টা ভুয়া লাইব্রেরি আবিষ্কার হয়েছে, 1 ঘন্টা পরে এই সংখ্যাটা হয়তো হয়ে যাবে 40টা। সো ইটস ডিফিকাল্ট টু মানে নাম্বারটা এক্সাক্ট করা এই মুহূর্তে ঠিক না, কিন্তু এটা আছে। অমর একুশে বইমেলার 4র্থ দিন আজ মেলা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। বইমেলায় পাঠক লেখকের ভিড় কেমন দেখছেন এই মুহূর্তে? নতুন কোন কোন বই পাঠকদের নজর কেড়েছে? বিকাল থেকে কিন্তু মানুষের আনাগোনা ছিল এবং সন্ধ্যার পরে সেটা আরও বেড়েছে এবং বলতে হবে যে আজকে বিশেষভাবে দৃষ্টি কেড়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন। তাদের পরীক্ষা শেষে তারা কিন্তু ইউনিফর্ম এবং কাঁধে ব্যাগ নিয়ে কিন্তু চলে এসেছিলেন বইমেলার প্রাঙ্গণে এবং তাদের সাথে কথা হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মে যারা রয়েছেন তারা যে বইগুলো পছন্দ করছেন, সায়েন্স ফিকশন রয়েছে, কিশোর থ্রিলার রয়েছে, কিশোর উপন্যাস রয়েছে এবং বিভিন্ন ধরনের গবেষণাধর্মী বই, অনুবাদ তারা কিন্তু পছন্দ করছেন। আজকের দিনে বইমেলায় 47টি নতুন বই এসেছে, যার ভিতরে প্রায় সব জেনারেল বই ছিল এবং বলতে হবে যে সব মিলিয়ে এখন পর্যন্ত 92টি বই হলো এই 4 দিন মিলিয়ে। সেই গতিটা আরও বাড়বে বলে প্রকাশকরা আশা করছেন। অনেকেরই নতুন বই প্রকাশনায় আছে এবং ছাপাখানায় সেগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রত্যাশা করছেন যে এই সপ্তাহের ভিতরে আরও 2 শতাধিক নতুন বই চলে আসবে এবং পাঠক যারা রয়েছেন, যারা বই প্রেমী রয়েছেন, তারা তাদের পছন্দের বইগুলো পাবেন এবং ক্রেতা যারা এসছেন তাদের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু এই সময়টিতে এসে বিভিন্ন প্রকাশনীতে গিয়ে তাদের যে ক্যাটালগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করছেন এবং সেই ক্যাটালগ সংগ্রহ করে তাদের যে বইয়ের তালিকা, যে বইগুলো তারা পছন্দ করছেন, তাদের বাজেটের সাথে সংকুলন হয় সেভাবে তারা একটা প্রস্তুতি নিচ্ছেন যে এই বইগুলো তারা কিনবেন। এবং শুধু যে বই কেনা হচ্ছে না তা কিন্তু নয়, অনেক পাঠাগার এবং অনেক সংস্থা থেকে কিন্তু একদম ঢালাওভাবে অনেকগুলো বই কেনা হচ্ছে, পাশাপাশি ব্যক্তি পর্যায়ের বই কিন্তু অনেকেই কিনছেন। তো প্রকাশকরা প্রত্যাশা করছেন যে এবারে বইমেলা বেশ ভালোভাবে জমে উঠবে। লোপা।
শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব আল হাসান, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর খেলা চালিয়ে যাবেন কিনা সেটা নিয়ে দোটানা থাকলেও ওয়ানডের চুক্তিতে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও এবার কেন্দ্রীয় চুক্তির বাইরে বিশেষ একটা ক্যাটাগরি করার জন্য সুপারিশ করতে যাচ্ছেন নির্বাচকরা, যেখানে থাকবেন 3 ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয় এমন ক্রিকেটাররাও। আন্তর্জাতিক ক্রিকেটের দাপট দেখিয়ে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় হয়েছিলেন সাকিব আল হাসান, তবে সেই সাকিব অক্রিকেটীয় কারণে আর খেলতে পারছেন না। তাই তো প্রায় 17 বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন তিনি। 2025 সালের নতুন কেন্দ্রীয় চুক্তির জন্য যে খসড়া করেছেন নির্বাচকরা, সেখানে নেই সাকিব। খসড়া সেই তালিকায় 3 ফরম্যাটের জন্য চুক্তিতে রাখা হয়েছে 5 ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সাথে আছেন জাকের আলী অনেক। টেস্ট ও ওয়ানডের চুক্তি পাচ্ছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা। কেবলমাত্র টেস্ট ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন 4 জন: মমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ। ওয়ানডে ও টি20-র চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। শুধুমাত্র ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্য 2 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর খেলা চালিয়ে গেলে তিনি থাকবেন চুক্তির আওতায়। জাতীয় দলের সাম্প্রতিক সময়ে 3 ফরম্যাট খেললেও কেন্দ্রীয় চুক্তিতে কেবলমাত্র টেস্ট ও টি20 ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। টি20-র কেন্দ্রীয় চুক্তিতে আসছে বদল। গত আসরের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়ছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। থাকছেন শেখ মেহেদী হাসান, তার সাথে যুক্ত হয়েছেন রিশাদ হোসেন। তবে এবার একটা বিশেষ ক্যাটাগরির প্রস্তাব করছেন নির্বাচকরা। যারা জাতীয় দলের বিভিন্ন ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয়, তাদের জন্য একটি ক্যাটাগরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির চেয়ে কম এবং জাতীয় ক্রিকেটারদের চুক্তির চেয়ে বেশি বেতন পাবেন। সম্ভাব্য বেতন হতে পারে 1 থেকে 1.25 লাখ টাকা। এই ক্যাটাগরির জন্য প্রস্তাব করা হয়েছে নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের নাম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে কথা বলছেন প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে, যদি পোষণ করে সংবিধানের সংক্রান্ত কোনো সংশোধনী ক্ষেত্রে, তাহলে ওনারা মিলে সবাই মিলে এগ্রি করে কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারেন। সেটা আপনার পরে যখন সংবিধান সংশোধন করা হবে পোস্ট ভ্যালিডিটি দেওয়া যেতে পারে। আবার যদি সামনে নির্বাচন, যদি গণপরিষদ এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয়, তাহলে গণপরিষদের মাধ্যমে হতে পারে, সাংবিধানিক কোনো সভার মাধ্যমে হতে পারে। এইগুলি হচ্ছে জাস্ট আমার কথা বললাম যে বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে, কিন্তু কি পদ্ধতিতে করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। Any question? Thank you. ঠিক আছে। দর্শক, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কথা বলছিলেন। যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হলো বুটিক্স ল্যাব শোরুমের। মঙ্গলবার ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে খোলা এই শোরুমে পাওয়া যাবে পাকিস্তানি সব পোশাক। উদ্বোধন উপলক্ষে সকল প্রকার পাকিস্তানি স্টিচ ড্রেসের উপর 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা বিল্ডার্সের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। অতিথি ছিলেন যমুনা বিল্ডার্সের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। একটু রাখেন, ধরে রাখেন। আমার ক্যামেরা দিকে বক্সটা পরে দিয়েন। কেটে দেখুন।